সন্ধ্যা ৭টার দিকে ওসি সাহেব এলেন, সঙ্গে দুজন কনস্টেবল। বিল্ডিংয়ে সবাই এক জায়গায় বসে আছে। শুনেছি পোস্টমর্টম রিপোর্ট এসেছে। ওসি সাহেব গম্ভীর কণ্ঠে বলল, চৈতির আত্মীয়দের মধ্যে কে কে আছেন? রাতুল সোহাগের পাশে দাঁড়িয়েছিল, এগিয়ে গিয়ে বলল, আমি রাতুল, চৈতির স্বামী। ওর পরিবারের বেশিরভাগ লোক এখানে উপস্থিত আছে। খুনের দিন রাতে কোথায় ছিলেন? গতকাল দেশে ফিরেছি। বাবা মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। ওনার সাথে কেউ ছিল না? না, সবাই ওর মৃত্যুর খবর শুনে এসেছে। আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন? জি, স্পষ্ট ভাষায় প্রশ্ন করেছি। না বোঝার মতো কিছু নেই। এতদিন পর দেশে ফিরে বউয়ের সাথে দেখা না করেই গ্রামে চলে গেলেন, ব্যাপারটা রহস্যময়। বৈবাহিক সম্পর্ক বেশ ভালো ছিল, কখনো তেমন মনোমালিন্য হয়নি। আপনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবু আপাতত মেনে নিচ্ছি। বিল্ডিংয়ের সবার ধারণা সোহাগ সাহেবের সঙ্গে চৈতি দেবী সম্পর্কে জড়িয়েছিলেন। এ ব্যাপারে আপনার কি মত? সোহাগ আমার স্কুল জীবনের বন্ধু, সেই সুবাদে চৈতির খোঁজ খবর রাখতো। এ থেকে বেশি কিছু আমার জানা নেই, বলতে পারবো না। আপনার ফ্লাইটের টিকিট, ভিসা এবং কাগজপত্র দেখতে হবে। সব সব করে থানায় আসবেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি সবাইকে সন্দেহ করি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী চৈতিকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। আমি চৈতির স্বামী, আমি কেন ধর্ষণ করতে যাব? দোষী ধরা পর্যন্ত সকলেই সন্দেহের তালিকায়। আপনার পরিবর্তে সোহাগ সাহেবও হতে পারে। সোহাগ কিছু বলল না, ভাবলেশীন ভাবে দাঁড়িয়ে রইল। ওসি সাহেব আর চোখে সোহাগের অবস্থা পর্যবেক্ষণ করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি পিয়াসী, সোহাগ সাহেবের স্ত্রী? জি, বলুন, কি জানতে চান? চৈতির সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? কোনো ঝগড়া বিবাদ নেই তো? প্রথম দিকে ভালো বন্ধুত্ব ছিল, বেশিরভাগ সময় দুজনে গল্প করে কাটাতাম। আস্তে আস্তে চৈতির সঙ্গে সোহাগের ঘনিষ্ঠতা বাড়ে। এ কারণে শেষ দিকে বন্ধুত্বের সম্পর্কে তিক্ততা ছড়িয়ে গিয়েছিল। চৈতিকে একদম সহ্য হতো না, এমনকি হত্যার রাতে ওর সঙ্গে ঝগড়া হয়েছিল। আপনি খুবই স্পষ্টবাদী, ঝগড়ার কারণ কি ছিল? চৈতি আমার ননদের জন্য খাবার নিয়ে এসেছিল। আপনার ননদ এখন কোথায়? ও হত্যার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। যদি আপনাকে খুনি হিসেবে সাব্যস্ত করি তাহলে তাহলে বলবো আমার সাথে অন্যায় করা হয়েছে, বিনা দোষে ফাঁসিয়ে দিয়েছে। ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। এমন উত্তর উনি আশা করেনি। হয়তো হিসাব মিলাতে পারছে না। কনস্টেবল দুজনকে ডেকে আমাদের ঘরের তল্লাশি নিতে পাঠালেন। সোহাগ ওদের সঙ্গে গেল। বাড়িওয়ালা উত্তেজিত হয়ে আছে, তার বাড়িতে এসব খুন খাবারই। ওসি সাহেবকে দ্রুত তদন্ত করতে অনুরোধ করছে। যে করে হোক খুনিকে ধরতে হবে। ওসি সাহেব ওনার উপর বিরক্ত হয়ে গেছে। বাড়িওয়ালা বয়স্ক লোক, বয়স 60 পেরিয়ে গেছে। নিয়মিত শরীরচর্চা করার ফলে চেহারায় বয়সের ছাপ পড়েনি। দুই ছেলে মেয়ে দূরে দূরে থাকে। বউ মারা গেছে বেশ কয়েক বছর আগে। ছেলে মেয়ে তেমন খোঁজ নেয় না। অবশ্য ওনার টাকা পয়সার প্রয়োজন পড়ে না। বাড়ি ভাড়া দিয়ে একজনের সংসার দিব্যি চলে যায়। বাড়িওয়ালা ছুটে গিয়ে ওসি সাহেবের জন্য চা নিয়ে এলেন। চা দেওয়ার সময় কানে কানে কিছু বলল। ওনার কথায় ওসি সাহেব মাথা নাড়ালেন, ব্যস্ত গলায় বললেন, হতে রাতে পিয়াসী ঘরে কাউকে যেতে দেখেছিলেন আপনারা? বেশিরভাগ লোক নাসূচক মাথা নাড়ালো। মমেনার মা কপাল কুঁচকে কিছু চিন্তা করছে। কয়েক মুহূর্ত পরে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ দেখেছিলাম। রাত 9টার দিকে সোহাগ দাদাবাবু চৈতি ভাবির ঘরের দিকে যাচ্ছিলেন। আপনি কি সোহাগকে ওর ঘরে ঢুকতে দেখেছেন? তাছাড়া আমাদের ফ্ল্যাট পাশাপাশি, কি দেখেছেন ঠিক নেই। আপনার স্বামী নিরাপরাধ। এখানে নিরাপরাধের বিষয় নয়। সোহাগ আর যাই করুক, কাউকে হত্যা করতে পারে না। তেলাপোকা মারতে যার হাত কাঁপে, সে কি করে মানুষ খুন করতে পারে? ওসি সাহেবের চোখ দুটো জল জল করে উঠল। মুচকি হেসে বলল, ধন্যবাদ, দারুণ কথা বললেন। হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কনস্টেবল দুজন ফিরে এসেছে। ওসি সাহেব ওদের নিয়ে ফিরে গেল। যাওয়ার আগে কাল সকালে রাতুল আর সোহাগকে থানায় যেতে বললেন। চৈতির আত্মীয় স্বজন যারা এসেছিল কেউ ফিরে যায়নি। এ বাড়ির ফাঁকা ফ্ল্যাটে থাকছে। দিন গুনে ভাড়া পরিশোধ করতে হবে। বাড়িওয়ালা দুজন লোক দিয়ে ফ্ল্যাট পরিষ্কার করে দিয়েছে। বাড়তি কিছু রোজগার হলে মন্দ কি? সোহাগ রাতুলকে আমাদের ফ্ল্যাটে থাকতে বলেছিল, কিন্তু সে মায়ের সাথে থাকছে। বৃদ্ধ মহিলা এ বয়সে এসব ঝামেলা নিতে পারছেন না। রাত 11টা।
খাওয়া দাওয়ার পর্ব শেষ। সোহাগ রাতুলের সাথে গল্প করছে। এখনো বিছানায় আসেনি। আধশোয়া হয়ে চোখ বন্ধ করে আছি। ঘুমিয়ে পড়লে নাকি? না, জেগে আছি। রাতুল চলে গেছে। হ্যাঁ, ওর মা কল দিয়েছে। তোমার সাথে কিছু কথা আছে। বিশ্বাস করা উচিত কিনা বুঝতে পারছি না, তবুও বলতে হচ্ছে। কি কথা? আমার কিডন্যাপ হয়েছিল। বাবার বাড়ি যাওয়ার সময় কয়েকজন লোক ধরে নিয়ে গেছিল। কপাল গুনে ফিরে এসেছি। কখন? তুমি তো কিছু বলনি। সময় পেলাম কখন? এসে দেখি চৈতির বিষয় নিয়ে ঝামেলা লেগে আছে। কি হয়েছিল? সোহাগ উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন খুব মজার কিছু শুনবে। ওকে বিশ্বাস করে ভুল করেছি কিনা বুঝে উঠতে পারছি না। তবে বলতে হবে, চৈতির খুনে সোহাগের হাত আছে কিনা বুঝতে হবে। কি ভাবছো? কিছু না, চুপচাপ যে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সব কিছু খুলে বললাম। সোহাগ কপাল কুঁচকে দেয়ালের দিকে তাকিয়ে আছে। ওকে খুব চিন্তিত মনে হচ্ছে। বিমর্ষ গলায় বলল, কিডন্যাপের ব্যাপারটা এত সহজ নয়। বিষয়টা খুব সহজ করে দেখছো। এর পেছনে অনেক বড় পরিকল্পনা আছে। তুমি কি করে বুঝলে? এমন কাহিনী নাটক সিনেমায় হয়। ওরা তোমাকেই ধরতে এসেছিল, পরে ছেড়ে দিয়েছে। এতে ওদের কী লাভ? ওরা তো টাকাও পায়নি। ওদেরকেও বোকা বানিয়েছে। যে পরিকল্পনা করেছে সে খুব শান্ত মস্তিষ্কে অনেক দিন ধরে পরিকল্পনা করেছে। তোমায় বিশ্বাস করতে পারি? হ্যাঁ, আজীবনে একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। হালাল সম্পর্ক এত নড়বড়ে হওয়া উচিত নয়। ওর কথা বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু চৈতির সঙ্গে ওর ঘনিষ্ঠতা মেনে নিতে পারছি না। আজ চৈতি নেই বলে এই পরিবর্তন নয় তো। সব কিছু ঠিক আছে, তবে চৈতির সাথে ঘনিষ্ঠতা নিজ চোখে দেখেছি। এর পিছনে অনেক বড় কারণ আছে। এখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না। 1 কাপ চা বানিয়ে আনবে? মাথা ধরেছে। রান্নাঘরে চা বানাচ্ছি। আমারও মাথা যন্ত্রণা করছে। নানা চিন্তায় পাগল পাগল অবস্থা। গোলমরিচ লবঙ্গ দিয়ে 2 কাপ চা বানালাম। সোহাগ সবার ঘরে অপেক্ষা করছে। দুজনে মুখোমুখি বসে আছি। সোহাগ ধীর স্থিরভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছে, যেমন করে সাবধানে বিড়াল দুধের বাটিতে চুমুক দেয়। তুমি চৈতির সাথে ঘনিষ্ঠতা নিয়ে বলছিলে না? হ্যাঁ। কিছু ভুল বলেছি নাকি? না, তুমি ভুল বলনি। আমি নিজেই চৈতির সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছি। কেন জানো? জানতে চাই। রাতুলের কথা। মানে, রাতুল কেন তার বউয়ের সাথে তোমায় ঘনিষ্ঠ হতে বলবে? পরীক্ষা করতে। কি বলতে চাইছো? চৈতি বেশ কিছুদিন ধরে রাতুলকে এড়িয়ে যাচ্ছিল। কেমন খাপ ছাড়া ভাব। ঠিক মতো কথা বলছে না। ফোন দিলে ধরছে না। তারপর মাস 2 আগে অফিসে বসে আছি। অচেনা নম্বর থেকে কল এলো। কথা বলে জানলাম রাতুল। বছর খানেক ওর সাথে যোগাযোগ ছিল না। কাজের চাপে সবাই ব্যস্ত হয়ে গিয়েছি। তোমার মনে পড়ে যখন প্রথমে বাসায় আসি, চৈতির সাথে পরিচিত হয়েছিলাম? চৈতি ওর স্বামীর সাথে কথা বলিয়ে দিয়েছিল। হ্যাঁ, মনে আছে। তারপর সেদিন রাতুল আমায় ওদের সমস্যার ব্যাপারে বলল। আমার সাহায্য চাইলো। চৈতির সাথে বন্ধুত্ব করে জানতে হবে ওর কারোর সাথে সম্পর্ক আছে কিনা। তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, অনেক অনুরোধ করেছিল। বুঝতেই পারছো, প্রবাসে থাকে। আজকাল কত ঘটনা ঘটছে। তাছাড়া রাতুলের সমস্ত সম্পত্তি চৈতির নামে। একবার ধোঁকা দিলে পথের ফকির হয়ে যাবে। সব কিছু মিলিয়ে রাজি হয়ে গিয়েছিলাম। আমাকে বলিনি নাকি সমস্যা হতো? তোমাকে সব কিছু বলতে চেয়েছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। অজুহাত দিতে হবে না। তারপর চৈতির সাথে কথা বলে বুঝলাম ওর কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। রাতুলের সাথে অন্য ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। কি ব্যাপার? তা বলতে পারবো না। চৈতি কখনো এই ব্যাপারে বলতে চায়নি। তাছাড়া কিছুদিন ধরে চৈতির হাব ভাব বদলে গিয়েছিল। আচ্ছা, বুঝলাম। তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চৈতির সাথে বন্ধুত্ব করতে গিয়ে ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে তুমি কেমন রিয়াকশন করো দেখতে ইচ্ছা করছিল। এটা অন্যায় করেছি, এজন্য আমি লজ্জিত। প্রতি উত্তরে কিছু বললাম না। সোহাগের কথা সত্য হলে রাতুল ছেলেটার সমস্যা আছে। রাতুলের সাথে কথা বলতে হবে। সোহাগের কথা সত্যতা যাচাই করা জরুরি। বিনা বাক্যে বিশ্বাস করতে পারছি না। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ। চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে। সোহাগ ঘুমে বিভোর। দেখে মনে হয় এই লোকটার কোনো চিন্তা নেই, যেন সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কাল রাতের কথাগুলো বেশ ভাবাচ্ছে। সোহাগের যুক্তিগুলো খাপছাড়া এলোমেলো। বন্ধু বলেছে আর চৈতির সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। খুব সহজ যুক্তি। এসব যুক্তি দিয়ে বাচ্চা ভোলানো যায়। বালিশের পাশ থেকে সোহাগের মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে
ওয়াশরুমে দরজা লাগিয়ে মোবাইল চেক করতে লাগলাম। রাতুলের সাথে যেসব কথা বলেছে তার কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই থাকবে। সোহাগের মোবাইল লক করা, আগে তো লক ছিল না। পিয়াসী ওয়াশরুমে নাকি তুমি? হ্যাঁ, কিছু বলবে? একটু বাহিরে যাচ্ছি, তুমি সকালে নাস্তা তৈরি করে রেখো। আচ্ছা। হাঁপ ছেড়ে বাঁচলাম, মোবাইল নিয়ে সন্দেহ করেনি। ওকে কিছু বুঝতে দিলে চলবে না। মমিনার মা সেদিন ওকে চৈতির ঘরে যেতে দেখেছিল। মিথ্যা বলে ওনার কি লাভ? ওয়াশরুম থেকে বেরিয়ে মোবাইলটা জায়গা মতো রেখে দিলাম। সকালের নাস্তা বানাতে হবে। রান্না পাই শেষের দিকে। খুব বেশি কিছু তৈরি করতে যায়নি। গরম ভাত, সবজি আর ডাল। ঘরে ডিম নেই, থাকলে ডিম ভাজা যেত। সহজ রান্না। পিয়াসি খেতে দাও, অনেক বেলা হয়েছে। রান্না শেষ। কখন থেকে বসে আছি, তোমারই তো খোঁজ নেই। কাজে আটকে গেছিলাম, এখন আবার থানায় যেতে হবে। রাতুল অপেক্ষা করছে। আচ্ছা। খাওয়া শেষে সোহাগ রাতুলের সাথে বেরিয়ে গেল। কিছু ভালো লাগছে না, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। চৈতির খুনিকে ধরতে হবে, যদি এটা পুলিশের কাজ। ভাবনা এলোমেলো হয়ে গেছে। গল্পের বই পড়লে হয়তো চিন্তা দূর হতো। বুকশেলফ থেকে গল্পের বই বের করে পড়তে আরম্ভ করলাম। গোয়েন্দা গল্প। বই পড়তে পড়তে মাথায় এলো চৈতির ঘর তল্লাশির কথা। হ্যাঁ, ঠিকই তো, ঘর খুঁজলে কিছু না কিছু পাওয়া যাবে। ভাবনা অনুযায়ী পা টিপে টিপে চৈতির ঘরের দিকে হাঁটা ধরলাম। ঘর তালা দেওয়া, এটা নিশ্চয়ই পুলিশের কাজ। আশাহত হয়ে ঘরে ফিরে এলাম। বই পড়তে ইচ্ছা করছে না। মোবাইল হাত দিয়ে সোহিনীকে কল দিলাম। দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করলো। কি খবর ভাবি? আর খবর, তুমি যাওয়ার পর অনেক কিছু ঘটে গেছে। পাশের ভাষার এক ভাবির খুন হয়েছে। পুলিশ আমাদের সন্দেহ করছে, বিরাট ঝামেলা। জানি, ভাইয়া বলেছে। তার আগে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার সাথে একটা অন্যায় করে ফেলেছি। আমার সাথে আবার কি অন্যায় করলে? তোমার কিডন্যাপ। সরি ভাবি। মানে কি? সে বিশাল কাহিনী। তুমি তো জানো কদিন ধরে মৃদুলের সাথে রিলেশনে আছি, কিন্তু ও আমায় ধোঁকা দিয়েছে। আমায় ছেড়ে মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করেছে। বুঝতে পারছি অনেকটা। ঠিক ধরেছ, মৃদুল আমায় কিডন্যাপ করার প্ল্যান করেছিল। ওর কাছের বন্ধু সুজন আমায় কথাটা জানিয়েছিল। সুজন ওর বন্ধুকে রেখে তোমায় সাহায্য করলো কেন? কারণ মৃদুলের পাত্রী সুজনের গার্লফ্রেন্ড। বেশ কয়েক বছরের রিলেশন, কিন্তু মেয়েটা টাকার জন্য ছেলেটাকে ধোঁকা দিয়েছে। সেই রাগ থেকে সুজন আমায় সাহায্য করেছে। সুজনের উদ্দেশ্য ছিল মৃদুলের বিয়ে ভেঙে দেওয়া। তারপর অনেক ভেবে পরিকল্পনা করলাম আমার পরিবর্তে তোমায় কিডন্যাপ করাবো। সেজন্য ওই দিন তোমাদের বাড়িতে আসি। কথা ছিল পরের দিন ফিরে যাব। মৃদুল ওই কথা জানতো। তারপর তো বুঝতেই পারছো। হ্যাঁ, বুঝলাম। তবে যে ছেলে তোমায় এভাবে ধোঁকা দিয়েছে, তার জন্য এত কিছু করতে গেলে কেন? শিক্ষা দিতে। আমি কখনো কি বিয়ে করতাম না। মজার ব্যাপার কি জানো? সুজন ওই মেয়েকে নিয়ে মৃদুলের বাড়িতে গিয়েছিল। মেয়ের পরিচয় দিয়েছিল খালাতো বোন। আর এখন সুজন কেন ওই মেয়েকে নিয়ে মৃদুলের বাড়িতে যাবে? মৃদুল ওকে দাওয়াত করেছিল। গার্লফ্রেন্ড নিয়ে ফাও খেতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। মৃদুল সুজনের প্রেমের ব্যাপারে কিছু জানতো না, হয়তো জানে না, আর জানলেও গুরুত্ব দেয়নি। মেয়ের রূপে পাগল হয়ে গিয়েছে বোধহয়। আমাকে বলে নিলেই পারতে। ওই দিন যদি আমি না যেতাম তাহলে কি হতো জানি না। ভাইয়াকে বলেছিলাম তোমায় বাপের বাড়ি পাঠাতে। পরিকল্পনা সফল হয়েছে, এতেই খুশি। অত আটঘাট বেঁধে পরিকল্পনা করিনি বাপু। মৃদুলের কি খবর? বেচারা মা বাবার চাপে আছে। বেশ ভালো লাগছে। কয়েক মিনিট আগে কল দিয়েছিল, রিসিভ করিনি। আচ্ছা, পরে কথা হবে, এখন রাখছি। সোহিনী কল কেটে দিল। কি সাংঘাতিক মেয়ে রে বাবা! এজন্যই ওই দিন বাড়ি ফিরে যাওয়ার জন্য অত ব্যস্ততা দেখালো। মৃদুল নিজেকে যতটা বুদ্ধিমান মনে করে, আসলে ততটাই বলদ। গ্যালারি ঘেটে পুরনো ছবি দেখতে লাগলাম। সোহাগের সাথে কত সুন্দর সময় কাটিয়েছি। মুহূর্তগুলো ফ্রেমবন্দি হয়ে আছে। ছবিগুলো দেখলে সেই সময়ের কথা মনে পড়ে যায়। সেই হাসির মুহূর্তগুলো। নিজের অজান্তে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খুশি মনে ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল। সোহাগের ফেসবুক আইডির পাসওয়ার্ড। লগ ইন করার সময় স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম। বারবার পাসওয়ার্ড ভুলে যেত, বিধায়ে বুদ্ধি করেছিল। পরে আবার কি মনে করে আমার আইডিতে সেন্ড করে রেখেছিল। বছরখানেক আগের কথা। তখন দুজনের মাঝে লুকোচুরি ছিল না। ভালোবাসার মধ্যে অদৃশ্য দেওয়াল তৈরি হয়নি। দেরি না করে আইডি লগ ইন করলাম। একটু ভয় হতে লাগলো, যদি বুঝে ফেলে। কিন্তু কিছু করার নেই। অনেক খুঁজে রাতুলের আইডি পেলাম। দুজনের মাঝে অনেক কথা হয়েছে। বেশিরভাগ কথা হয়েছে ভয়েস মেসেজে।
ভিডিও কলে, টেক্সট নেই বললেই চলে। ভয়েস মেসেজগুলোতে শুনতে আরম্ভ করলাম। নানা রকমের কথা বলছে দুজনে। শেষ পর্যন্ত কাজের কিছু পেলাম। রাতুল সোহাগকে বলছে, দোস্ত, তুই জাস্ট প্রেমের অভিনয় করবি। ও আমায় ভালোবেসে বাসে কিনা জানতে হবে। বুঝতেই তো পারছিস কত টাকার ব্যাপার। দেখ, আসি জানলে অনেক প্রবলেম হবে। তাছাড়া তুই নিজেও তো চৈতির সাথে কথা বলতে পারিস। বিষয়টা বুঝতে পারছিস না? আচ্ছা, এর জন্য তোকে পারিশ্রমিক দিব। কি বলিস? হ্যাঁ, সম্পূর্ণ কাজ করতে পারলে তোকে 1 লাখ টাকা দেব। না রে, কাজটা ঠিক হবে না। দেখ ভাই, বিয়ের পরে বিদেশে চলে এসেছি। চৈতির ওপর ভালোবাসা দেখাতে গিয়ে সমস্ত উপার্জনের অর্থ চৈতির নামে ব্যাংকে জমা দিয়ে করেছি। একটা বাড়ি কিনেছি, তাও চৈতির নামে। ও আমায় ভালোবাসলে সমস্যা ছিল না, কিন্তু আজকাল ওর হাব ভাব বদলে গেছে। আগের মতো কথা বলছে না, কল দিলে ব্যস্ত। সব কিছু মিলিয়ে পাগল হয়ে যাব। তবুও কি কাজটা ঠিক হবে? দেখ, চৈতি আমায় ভালোবাসলে তোর ডাকে সাড়া দিবে না, কখনোই রাজি হবে না। আমি শুধু এটুকু জানতে চাই, তুই ছোটবেলার বন্ধু, তোকে বিশ্বাস করি বিধায় বললাম। ভেবে বলবো, মন সাড়া দিচ্ছে না। এরপর তেমন ভয়েস মেসেজ নেই। যা আছে সেগুলো সাধারণ কথা। যা হয়েছে ভিডিও কলে। সোহাগ টাকার লোভে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গেছিল। অবশ্য শুধুমাত্র টাকা বা বন্ধুর কথা এমন করেনি। চৈতির মতো সুন্দরী মেয়ে কাছাকাছি থাকতে পারবে, এদিকে আমি সন্দেহ করলে রাতুলের অজুহাত দিবে। সব কিছু মিলে সোহাগের বেশ ভালো হয়েছে। তবে সোহাগ মিথ্যা কথা বলেনি। রাতুল ওকে চৈতির সঙ্গে সম্পর্কে জড়াতে বলেছিল। সোহাগের চৈতির উপর দুর্বলতা ছিল না, জানার উপায় নেই। ওর কাছে জানতে চাইলে নিশ্চয়ই অস্বীকার করবে। চৈতির সঙ্গে যেসব কথা হয়েছে সব কিছু ডিলিট করে দিয়েছে। থাকলে বুঝতে পারতাম কী কথা হতো দুজনের। গল্প করে একটা বুদ্ধি মাথায় এসেছে। রান্নাঘরে গিয়ে যত্ন সহকারে নুডলস রান্না করলাম। একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। বাড়িওয়ালার কাছে যাব। লোকটার হাব ভাব ভালো লাগছে না। পুলিশের সাথে মিলে কোনো কারসাজি করছে নাকি জানতে হবে। পিয়াস সাহেব দোতলার ফ্ল্যাটে থাকে। নিজের জন্য বাড়ির সব থেকে ভালো ফ্ল্যাটটা রেখেছেন। ঘরের দক্ষিণ দিকে জানালা। বেশি ওপরে হলে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে। কাকু ঘরে আছেন? হ্যাঁ, কে এসেছো? আমি পিয়াসি, সোহাগের বউ। আমার কাছে কি দরকার? কথা ছিল, দরজাটা একটু খুলবেন? মিনিট পাঁচেক পর দরজা খুলে দিল। ওনার দিকে নুডলসের বাটিটা এগিয়ে দিয়ে বললাম, আপনার জন্য বানিয়ে আনলাম। আচ্ছা, ধন্যবাদ। কাকু, খবর জানেন? পুলিশ নাকি চৈতির ঘরে আপনার ঘড়ি পেয়েছে। সোহাগ থানায় গেছিল, ওই বলল। আমার হাতের দিকে তাকিয়ে দেখো তো। চোখ দুটো দিয়ে একটু তাকিয়ে দেখো। যত সব বাজে কথা। চৈতির ঘরে মাসের ভিতরে একবারই যেতাম, তাও ভাড়া আনতে। কি জানি অন্য কারো ঘড়ি হবে হয়তো। শোনো মেয়ে, এসব বাজে কথা অন্য কাউকে বলবে, আমায় এসব শোনাতে আসবে না। আমার হয়েছে যত জ্বালা। এখন বিদায় হও তো দেখি। আহা, রেগে যাচ্ছেন কেন? মজা করলাম। তোমার স্বামীর সঙ্গে চৈতির লটর পটর ছিল। বাড়ির অন্য ভাড়াটিয়ারা সাক্ষী আছে। দেখো গিয়ে, সেই খুন করেছে। দেখেছেন কাকু, আমার কপালটা কেমন? স্বামী অন্য মেয়ের সাথে। ছি ছি, বলতে গেলেও মরে যেতে ইচ্ছে করে। এত ঢং করতে হবে না, তুমিও খুন করতে পারো। আজকালকার লোকজন বিশ্বাস করা খুব কঠিন কাজ। মুখ বেঁকিয়ে চলে এলাম। লোকটা কেমন ঝাঁঝালো টাইপ, খিটখিটে স্বভাব। ওনাকে কথার জালে ফাঁসিয়ে চাবি হাসিল করা সহজ ব্যাপার না। পুলিশ ঘরে তালা দিয়ে গেলেও ওনার কাছে চাবি থাকতে পারত। ওসি সাহেবের সাথে ওনার কত ভাব, একদম গলায় গলায়। দুপুর হতে চলল, সোহাগ এখনও ফেরেনি। একবার কল দিয়ে খবর নিলে ভালো হতো। যেই ভাবা সেই কাজ। মোবাইল নিয়ে সোহাগকে কল দিলাম। প্রথমবার কেটে গেল। দ্বিতীয়বার কল রিসিভ করে বলল, এই তো প্রায় চলে এসেছি, দুশ্চিন্তা করতে হবে না। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আসছি। আমার চোখের পাতা ভারী হয়ে আসছে, খুব ঘুম পাচ্ছে। বিছানায় পিটিয়ে দিয়ে দিলাম। ভর দুপুরে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? কি জানি হঠাৎ ঘুম চলে এসেছিল। থানায় কি হলো? ওসি সাহেব কি বললেন? তেমন কিছু না, 1 কাপ চা খাইয়ে ঘন্টা দুয়েক বসিয়ে রাখলো। তারপর রাতুলের পাসপোর্ট ভিসা এসব দেখতে চাইলো। তারপর তারপর আর কি? রাতুল খুনের রাতে কোথায় ছিল, কেন সকালে দেশে ফেরার পরেও স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেনি, রাতুলের আসার খবর চৈতি জানতো কিনা, এসব। তোমাকে কিছু জিজ্ঞেস করেনি? ওই আমাদের ভিতর সম্পর্ক কেমন ছিল, শারীরিক সম্পর্ক হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। বিরক্তিকর প্রশ্ন। ওই দিন সোহিনীর সঙ্গে মা বাবার কাছে গেলেই বেশি ভালো হতো। তোমাকে তো বলাই হয়নি আমার কিডন্যাপ সোহিনী করিয়েছিল। মানে কি? সোহাকে সব কিছু খুলে বললাম। সব কিছু শুনে
হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এজন্য বারবার বলেছিল ভাবি যেন কালকেই ওনার মা বাবার সাথে দেখা করতে যায়। সকাল সকাল পাঠাবি, ভাবিকে বরকা হিজাব পড়তে বলবি। কত কি তোমার বোনের মাথায় এত বুদ্ধি! দেখতে হবে না বোনটা কার। সব কিছু এমনভাবে পরিকল্পনা করবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। মাঝখান থেকে খেলা মাত করে দিবে। কেউ চাইলেও কিছু বুঝতে পারবে না। শান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। চৈতির খুনে ওর কোনো হাত নেই তো? দুপুরে খাওয়ার পর্ব শেষ হয়েছে বেশ কিছুক্ষণ। সোহাগ বিছানার কোনায় হেলান দিয়ে মোবাইল দেখছে। আমি সোফায় মাঝখানে হাত পা ছড়িয়ে বইয়ের পাতায় মুখ গুজে বসে আছি। পড়তে ইচ্ছে করছে না। মুখ ঢেকে রাখার জন্য বইটা নিয়ে এসেছি। মনের মাঝে নানান চিন্তা বাসা বেঁধেছে। সোহিনী যাকে বিয়ের পর থেকে অনেক বেশি আপন মনে করেছি, সে নির্দ্বিধায় আমাকে বিপদে ঠেলে দিল। এই লোকগুলো আমার সাথে অনেক কিছুই করতে পারত। টাকা না পেলে আমায় মেরে ফেলতেও পারত, দ্বিধা করতো না। যে লোকটা রিক্সাওয়ালা সেজে আমায় কিডন্যাপ করেছিল, তার চোখে হায়েনার ছাপ দেখেছি। ওস্তাদ লোকটা একটু আশকারা দিলে আমার নরম শরীরটা ছিঁড়ে খেতে এক মুহূর্ত সময় নষ্ট করতো না। সোহিনী সব কিছু জেনে জেনে বুঝে আমায় এমন বিপদের মধ্যে পাঠিয়ে দিল কি করে? আপন মানুষকে কি এত সহজে বিপদে ঠেলে দেওয়া যায়? তাছাড়া কিডন্যাপার লোকগুলো সোহিনীর পরিচিত নয়, ওদেরকে মৃদুল ঠিক করেছিল। সোহিনীর জায়গায় আমাকে পেয়ে যদি আমায় মেরে ফেলতো, তখন কি সোহিনী কিছুই হতো না? সত্যিটা হলো, আমাকে নিয়ে সোহিনীর কোনো মাথা ব্যথা নেই। আমি মরলেও তার কিছু যায় আসে না। আমাকে কাজের সময় একটা গুটির মতো ব্যবহার করেছে। অন্তত পুলিশকে সব কিছু জানিয়ে রাখলে বিষয়টা অন্যরকম হতো। যে সোহিনী আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, আগে থেকে পুলিশ ইনফর্ম করেছে কিডন্যাপের ব্যাপারে, কিন্তু এমন কিছু হয়নি। সোহিনী কাউকে কিছু জানায়নি। অন্যদিকে সোহাগ, যে কিনা বোনের এমন কাজের জন্য বাহবা দিচ্ছে, একবারও আমার কথা চিন্তা করছে না। হয়তো আমার ক্ষতি হলে ওর কিছু যায় আসে না। যদি আমায় এতটাই ভালোবাসতো, তাহলে রাতুলের কথায় কখনোই রাজি হতো না। একবার হলেও আমাকে জানিয়ে নিত। টাকার বিনিময়ে কোনো মেয়ের সাথে ভালোবাসার নাটক করা অন্যায়। এটা কাপুরুষের লক্ষণ। আজকাল কাউকে আপন ভাবতে ইচ্ছে করে না। দুপুরে খাওয়ার পরই সোহাগ ঘুমিয়ে পড়েছে। ওর শরীর খারাপ লাগছে। এদিকে আমার কোনো কিছু ভালো লাগছে না, ঘুম আসছে না, শুয়ে থাকতেও ইচ্ছা করছে না। ঘরের মধ্যে দম বন্ধ লাগছে। ছাদে গেলে হয়তো একটু ভালো লাগতে পারে। দুপুরের রোদে ছাদ গরম হয়ে আছে। মৃদু বাতাস বইছে। বাতাসের ঝাপটায় গরম কমেনি, বরং গরমের ভাব গায়ে লাগছে। জীবনের এমন বাঁকে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করতে ইচ্ছা করছে না। রাতুলের সাথে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু কী লাভ? সোহাগ নিশ্চয়ই ছোট বাচ্চা নয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। শখের পুরুষের পাশে কোনো নারীকে সহ্য করার ক্ষমতা কারোরই নেই, আমারও নয়। এই সামান্য কথাটা বুঝতে চাইনি। হয়তো আমাকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করেনি। পিয়াসী, পিয়াসী কোথায় গেলে? পিয়াসী, তুমি কি ছাদে? সোহাগের গলা শোনা যাচ্ছে। আমাকে ডাকতে ডাকতে ছাদের দিকে আসছে। কণ্ঠ শুনে মনে হচ্ছে বিরাট কাণ্ড হয়ে গেছে। উত্তেজনায় গলার স্বর পাল্টে গেছে। পিয়াসী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন করছো কেন? রাতুল। কি রাতুল? কি হয়েছে রাতুলের? রাতুল থানায়। ওসি সাহেব কল দিয়েছিল, আমাদের এক্ষুনি থানায় যেতে বলেছে। কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আমিও না। তুমি এক্ষুনি রেডি হয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। সময় নষ্ট না করে তড়িঘড়ি রেডি হয়ে নিলাম। বাড়ি দিয়ে বের হওয়ার সময় নজরে এলো বেশ কয়েকটা গাড়ি আমাদের বাড়ির সামনে থামলো। দুইটা পুলিশের গাড়ি, প্রাইভেট কার, আর একটা লাশবাহী গাড়ি। সোহাগ এসব গাড়ি এখানে এনেছে কেন? আসছে বাড়িতে কি হয়েছে? কি হয়েছে কি করে বলবো বলো? আগে থানায় গিয়ে দেখি। ওনাদের সাথে কথা বলে গেলে ভালো হতো না? না, আগে থানায় যাওয়া উচিত। ওসি সাহেব বারবার কল করে বলেছে দেরি না করতে। এখানে কি হয়েছে ফিরে এসেও জানতে পারবো। কথা বাড়ালাম না, চুপচাপ রিকশায় উঠে বসলাম। কি হচ্ছে এসব? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। সোহাগ কোনো কথা বলছে না, এক মনে কিছু চিন্তা করে চলছে। চিন্তার ছাপ চেহারায় স্পষ্ট। ওর কপাল কুঁচকে আছে। থানায় পৌঁছাতে বেশ সময় লাগলো। রাস্তায় বৃষ্টির পানি জমেছে। পানির কারণে যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে থানায় প্রবেশ করলাম। ওসি সাহেব আমাদের দেখে ইশারায় বসতে বললেন। পাশের একটা চেয়ারে রাতুল বসে আছে। চোখের কোণে অশ্রুর দাগ স্পষ্ট। ছেলেটা কাঁদছিল নাকি?
সোহাগ চারপাশে তাকিয়ে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। তারপর কেসে গলা পরিষ্কার করে বলল, এত তাড়াহুড়া করে থানায় ডাকলেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না সোহাগ সাহেব, কোনো সমস্যা হয়নি, বরং সমস্যার সমাধান হয়ে গেছে বলতে পারেন। কি বলছেন বুঝতে পারলাম না। চৈতির খুনি ধরা পড়েছে। সোহাগের কপাল ঘামছে। পকেট থেকে টিস্যু পেপার বের করে কপাল মুছে ফেলল। তারপর উৎসুক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল। আমি আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কে খুন করেছে স্যার? রাতুল সাহেব। কি? হ্যাঁ রাতুল সাহেব, ঠিক বললাম তো? রাতুল ডান দিকে মাথা কাত করে রইল, যেন প্রাণহীন দেহটা অচল হয়ে গেছে। রাতুল কেন চৈতিকে মারতে যাবে? সোহাগ, তুমি কিছু জানতে নাকি? পিয়াসী দেবী এত উত্তেজিত হচ্ছেন কেন? সব কিছু তো রাতুলের মুখ থেকে শুনবেন, এজন্যই আপনাদের ডেকে এনেছি। কি হলো রাতুল, বলতে শুরু করো। রাতুল কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। তারপর কলের পুতুলের মতো বলতে শুরু করলো, বিয়ের পরে বিদেশে চলে গেছিলাম, বউয়ের কাছে থাকতে পারিনি। চৈতিকে ভালোবেসে নিজের বেশিরভাগ উপার্জন ওর নামে লিখে দিয়েছি। কখনো ভাবতে পারিনি ওকে ছেড়ে থাকতে হবে। কয়েক বছর বেশ ভালোই কেটেছে আমাদের। দেশে আসা যাওয়া ছিল, দেশে আসলে স্বপ্নের মতো সময় কাটতো দুজনে। বিগত 2 বছর ধরে আমার কাগজপত্রে একটু সমস্যা হয়েছে, সেজন্য দেশে আসতে পারিনি। এই নিয়ে চৈতির কোনো অভিযোগ ছিল না, কিন্তু ধীরে ধীরে ওর পরিবর্তন লক্ষ্য করি। আমার সঙ্গে কথা বলতে চাইতো না, কল দিলে শরীর খারাপ বলে কল দিত, কেটে দিত। সব সময় কিছু নিয়ে চিন্তায় থাকতো, জিজ্ঞেস করলে উত্তর দিতে চাইতো না। বেশ কয়েক মাস এমন চলার পর মনে হলো চৈতি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেজন্য আমায় এভাবে এড়িয়ে চলছে। অনেক চিন্তা করে সোহাগের কথা মনে পড়ল। স্কুল জীবনের বন্ধু যদি সাহায্য করে, মনের কোনো সামান্য আশা নিয়ে সোহাগকে কল দিই। চৈতির বন্ধুর সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে বলি, যেন ওর সাথে প্রেমের নাটক করে। সোহাগ প্রথমে রাজি হয়নি, তারপর ওকে টাকার লোভ দেখাতে শুরু করি, কিন্তু সোহাগ তাতেও রাজি হয় না। সোহাগ আপনার প্রস্তাবে রাজি হয়নি? না ভাবি, সোহাগ প্রথম দিকে আমার প্রস্তাবে রাজি হয়নি। আপনি কি মনে করবেন, লোকজন কি ভাববে, এসব ভেবে চিন্তায় ছিল। তবে অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত রাজি হয়েছিল। ও। সোহাগ মাথা নিচু করে বসে আছে, যেন অনেক বড় অন্যায় করে ফেলেছে। ওসি সাহেব আগ্রহ নিয়ে রাতুলের দিকে তাকিয়ে আছে। আমায় চুপ করে থাকতে দেখে রাতুল আবারও বলতে শুরু করলো। এরপর সোহাগ আমার কথা মেনে নেয়, চৈতির সঙ্গে সময় কাটাতে থাকে। অদ্ভুতভাবে চৈতি ও সোহাগের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। তবে দুজনের মাঝে প্রেম হয়েছিল কিনা বলতে পারবো না। সব কিছুর মাঝে চৈতি আমাকে দেশে ফেরার জন্য চাপ দিতে থাকে। কেন এত তাড়া দিচ্ছিল বুঝতে পারিনি। হঠাৎ করে আমার ছুটি ফাইনাল হয়ে যায়। চৈতিকে সারপ্রাইজ দিতে ওকে না জানিয়ে দেশে ফিরে আসি। আমরা আসার ব্যাপারে কেউ কিছু জানতো না। চৈতির উদ্ভট ব্যবহার আমার মনে সন্দেহ তৈরি করেনি। পরকীয়া করলে কেন আপনাকে দেশে আসতে বলবে? ওসি সাহেবের প্রশ্নে রাতুল চুপ করে রইল। খেয়াল করলাম রাতুলের চোখ দিয়ে পানি পড়ছে। অপরাধী নিজের ভুল বুঝতে পারলে বোধহয় এভাবেই আফসোস করে। কী লাভ হয় এই খুন খারাপি করে? দুজনেরই ক্ষতি হয়। সব কিছু সুন্দর সমাধান থাকা উচিত, যেন দিন শেষে এমন আফসোস করতে না হয়। চৈতির বিষয়টা বড্ড রহস্যময়। সোহাগের সাথে সম্পর্ক ছিল কিনা জানি না, তবে যদি সম্পর্কে থাকতো তাহলে কেন রাতুলকে দেশে আসতে বলবে? রাতুল হয়তো এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু সে কিছু বলছে না। চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে। দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাতুলের অবস্থা দেখে ওসি সাহেব চুপ করে আছে। সোহাগ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওসি সাহেব হাতের ইশারায় ওকে চুপ থাকতে বললেন। মিনিট 5 পর রাতুল স্বাভাবিক হয়ে বসল। ওসি সাহেব রাতুলের দিকে টিস্যু পেপার এগিয়ে দিলেন। রাতুল চোখ মুখ মুছে স্তব্ধ হয়ে বসে রইল। ওসি সাহেব আমাদের ডেকে নিয়ে বাইরে চলে গেলেন। শান্ত গলায় বললেন, রাতুলকে একটু একা থাকতে দেওয়ার প্রয়োজন, আমরা বরং কিছু একটা খেয়ে আসি। ওসি সাহেবের এমন ব্যবহার আমায় রীতিমতো অবাক করছে। চায়ের কাপ হাতে দোকানের বাইরে বেঞ্চের ওপর বসে আছি। ওসি সাহেব তৃপ্তি সহকারে চা পান করছে। সোহাগ বিরক্ত হচ্ছে। চায়ের কাপ বেঞ্চের ওপর ফেলে রেখেছে। গরম চা দিয়ে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে। সোহাগ সাহেব বোধহয় চা কফি পছন্দ করেন না। পছন্দ অপছন্দ অনেক সময় মেজাজের উপর নির্ভর করে। আপনি হঠাৎ করে আমাদের থানায় ডাকলেন কেন? এমন সুন্দর উপভোগ্য মুহূর্তে এসব কথা না বললেও তো পারতেন। ঠিক বলিনি পিয়াসী দেবী? মুহূর্তগুলো আপনার জন্য সুন্দর হলেও আমাদের জন্য সুন্দর নয়। রাতুলের ব্যাপারটা কয়েক মুহূর্ত পর পর মস্তিষ্কের গায়ে ধাক্কা খেয়ে ফিরে আসছে। যে কোনো কিছু উপভোগ করার জন্য শান্ত মস্তিষ্কের প্রয়োজন হয়।
ওসি সাহেব ঠোঁট থেকে চায়ের কাপ নামিয়ে মুখের সামনে ধরে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শান্ত গলায় বললেন, আপনার কথার সঙ্গে একমত হতে পারছি না। সোহাগ এতক্ষণ স্বাভাবিক ছিল, হঠাৎ করে ওসি সাহেবের উপর চটে গেল। কর্কশ গলায় বলল, আমাদের সঙ্গে মশকরা করছেন নাকি? আপনার সাথে শেষ বিকেল উপভোগ করতে আসেনি, চৈতির খুন রাতুল করেছে, এখানে আমাদের কেন রেখেছেন? দুইটা প্রশ্ন একসাথে। আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা চলুন থানায় ফিরে যাই। থানার পরিবেশ একদম শান্ত। রাতুল স্বাভাবিকভাবে বসে আছে। ওসি সাহেব এমন শান্ত পরিবেশ দেখে মুচকি হাসলেন। তারপর রাতুলকে উদ্দেশ্য করে বললেন, শেষ করেছিলেন যেন? আমরা ফিরে এসেছি, এখন সবটা বলতে পারেন। রাতুলে নড়ে চড়ে বসলো। ওসি সাহেব ইশারায় আমাদের বসতে বললেন। চৈতির খুনের দিন দুপুরে দেশে ফিরে আসি। বাড়িতে কেউ জানতো না, বিধায় সোজাসুজি চৈতির কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। রাস্তায় সমস্যা হওয়ার কারণে এখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এ বাসায় আগেও এসেছি, বিধায় চিন্তিত তেমন অসুবিধা হচ্ছিল না। কদিন পর চৈতির সাথে দেখা হবে ভাবতেই খুশি লাগছিল। দ্রুত পায়ে হেঁটে চৈতির দরজার সামনে দাঁড়ালাম। কলিং বেল বাজাতে যাব এমন সময় ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসলো। সন্দেহের বশে দরজায় কান লাগিয়ে শুনতে পেলাম ভেতর দিয়ে কারো ঘঙ্গানির আওয়াজ আসছে। বিবাহিত হওয়ার পর এ আওয়াজের সঙ্গে গভীরভাবে পরিচিত ছিল, তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। চৈতি আমায় এভাবে ঠকাতে পারে না। রাগে শরীর জ্বলে যাচ্ছে, ইচ্ছে করছিল দরজা ভেঙে সব কিছু শেষ করে দিতে, কিন্তু শান্ত হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। মিনিট 20 পর দরজা খোলা শব্দ হলো। ঘরের ভিতর দিয়ে একজন পুরুষ মানুষ বেরিয়ে গেল। আবছা আলোয় তার মুখটা চিনতে অসুবিধা হচ্ছিল। আমিও লোকটার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। লোকটা কে ছিল? কি হলো রাতুল, বলছেন না কেন? লোকটা কে ছিল? ভাবে অনেক উত্তেজিত হয়ে গেছেন। ভয় পাওয়ার কিছু নেই, লোকটা সোহাগ নয়, আপনাদের বাড়িওয়ালা। হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে সোহাগ এমন কিছু করেনি? এতক্ষণ কতটা অস্থির লাগছিল, ভাষায় প্রকাশ করতে পারবো না। রাতুল কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল, তারপর নিজের মতো বলতে শুরু করলো। লোকটা হাতে নাতে ধরতে পারলে কিছু বলতে পারতাম, কিন্তু এখন কিছু বললে হিতে বিপরীত হবে। এই ভাবনা থেকে ওনাকে কিছু বললাম না, বরং চৈতির কাছে গেলাম। মেয়েটা দরজা খোলা রেখে বিছানায় শুয়ে আছে। ঘরে ডিম লাইট জ্বলছে, সামান্য আলোয় পরিষ্কার বোঝা যাচ্ছে চৈতির শরীরের কাপড় চোপড়ে দেবে না, চুলগুলো মুখের উপর পড়ে আছে। আমি শান্ত ভঙ্গিতে লাইট জ্বালালাম। আমায় দেখে চৈতি চমকে উঠল, ভীতু গলায় বলল, তুমি এখানে কি করে? আমি স্বপ্ন দেখছি না তো? না চৈতি সোনা, তুমি স্বপ্ন দেখছো না, আমি সত্যি দেশে ফিরে এসেছি। আমি তোমার সমস্ত কীর্তি ধরে ফেলেছি। তুমি ভুল করছো। না, আমি ভুল করছি না। আমি বেশ আগে থেকেই দরজার বাইরে দাঁড়িয়েছিলাম, তোমার আনন্দমাখা চিৎকার স্পষ্ট শুনতে পেয়েছি। তাছাড়া নিজের দিকে তাকিয়ে দেখো, তোমায় দেখলে স্পষ্ট বুঝতে পারবে আমি ভুল বুঝিনি। সবসময় চোখের দেখা সত্যি হয় না, বিশ্বাস করো। কি বিশ্বাস করব? সোহাগের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা নাকি বাড়িওয়ালার সঙ্গে তোমার লীলা খেলা? আমাকে একটু বলার সুযোগ দাও। অনেক বলেছ জীবনে, নিজের উপার্জনে সব কিছু তোমার নামে লিখে দিয়েছি, সবটা দিয়ে ভালোবেসেছি, কিন্তু কি পেলাম আমি? আমি তোমাকেই ভালোবাসি। সোহাগ ভাই আমার ভালো বন্ধু, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। হ্যাঁ বুঝতে পারছি, সোহাগ তোমার বন্ধু এবং বাড়িওয়ালা তোমার বিছানা সঙ্গী, তাই তো? না তাই না, আমাকে বিশ্বাস করো। আচ্ছা কয়েক মিনিট আগে বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক হয়নি? হ্যাঁ হয়েছে। জীবনের শেষ মুহূর্তে সত্যটা স্বীকার করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কি বলতে চাইছো তুমি? কিছু বলতে চাইছি না, তোমাকে শেষ করতে যাচ্ছি। রাতুল এমন করো না, আমাকে বিশ্বাস করো। আমি সেদিন চৈতি ওর কথা শেষ করতে পারেনি, তার আগে ওর মুখের উপর বালিশ চেপে ধরেছিলাম। আমাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিছু বলতে চাইছিল, কিন্তু সুযোগ পায়নি। ওসি সাহেব নীরব হয়ে আছে। আমি যেন স্তব্ধ হয়ে গেছি। রাতুলের সহজ স্বীকারোক্তি মেনে নিতে পারছি না। অপরাধী কখনো নিজের দোষ স্বীকার করে না। ওসি সাহেব রাতুলকে উদ্দেশ্য করে বললেন, তার মানে চৈতির শেষ কথাগুলো তুমি শোনোনি, কিন্তু এখন দোষ স্বীকার করলে কেন? এছাড়া বাড়িওয়ালার খুন করলে কেন? তাকে আইনের মাধ্যমে শাস্তি দিতে পারতে। কোন আইনে শাস্তি দিতাম? তাছাড়া আমি নিজেই তো খুন করেছি, খুনির সাক্ষী কি গ্রহণ করা হতো? ওসি সাহেব প্রতি উত্তরে হ্যাঁ বা না কিছুই বললেন না। আমার দিকে তাকিয়ে বললেন, রাতুল সাহেব আপনাদের সামনে সব কিছু বলতে চাইছিলেন, তাই আপনাদের এভাবে ডেকে এনেছি। সব কিছু তো শুনলেন, এখন আসতে পারেন। না সব কিছু বলা হয়নি, এখন অনেক কথা বাকি। 2টা খুন করেছি, আমার ফাঁসির আদেশ হতে পারে, সেজন্য সব কিছু ওদের বলে যেতে চাই। কি বলতে চান?
বলবো ভাবি, আপনার এসব কথা জানার প্রয়োজন আছে। চৈতির সঙ্গে সোহাগের ঘনিষ্ঠতা আপনার মনের মাঝে দাগ কেটেছে। সেই দাগ মুছে ফেলা অসম্ভব, তবুও কিছুটা দাগ দূর করার জন্য চেষ্টা করা যায়। চৈতির সঙ্গে সোহাগের বন্ধুত্ব আমার কথায় শুরু হয়েছিল। সোহাগ কখনোই রাজি হতে চায়নি। শেষ পর্যন্ত ওর হাতে পায়ে ধরে রাজি করিয়েছি। সোহাগ কিছুই বলছে না, পুতুলের মতো দাঁড়িয়ে আছে। রাত জিব্বা দিয়ে ঠোঁট বিছিয়ে আবার বলতে আরম্ভ করলো। মিনিট 20 ধস্তাধস্তি করার পর চৈতি শান্ত হয়ে গেল। বালিশ সরিয়ে দেখলাম ও আর বেঁচে নেই। ঠোঁটে তৃপ্তির হাসি লেগে থাকলেও কলিজা ছিঁড়ে যাচ্ছিল। চিৎকার করে কাঁদতে পারছিলাম না, পাশে কেউ শুনে ফেলবে। জীবনে শেষবারের মতো চৈতিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। গালে গলায় অসংখ্য চুমু এঁকে দিতে দিতে পাগলের বলা বলতে শুরু করলাম। তবে চৈতি আমার ডাকে সাড়া দেয়নি। ভালোবাসার এমন সমাপ্তি হবে ভাবতে পারিনি। যাকে নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছি তাকে এভাবে হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলো। কি করেছি আমি? এখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাব। উঠে দাঁড়ালাম। পরক্ষণে চোখ পড়ল চৈতির শান্ত মুখের দিকে। নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে। হঠাৎ কি মনে হলো করে চৈতির শেষ স্মৃতি হিসাবে ওর ডায়েরিটা নিয়ে এলাম। শেষবার দেশে ফিরে ওই ডায়েরিটা ওকে জন্মদিনে উপহার দিয়েছিলাম। এতে নিজের মনের কথা লিখে রাখতো। কখনো কখনো আমাকে 2-1 পৃষ্ঠার ছবি তুলে দিত। আমার প্রতি ওর ভালোবাসা ভরা অনুভূতিগুলো পড়ে আবেগে আপ্লুত হয়ে যেতাম। ডায়েরিটা কি আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, আমার কাছে আছে। শেষ দিকের কয়েক পৃষ্ঠা পড়েছি। সবটা পড়তে পারিনি। কেন পড়তে পারেননি? সাহস হয়নি। এতক্ষণে সোহাগ মুখ খুলল। বিস্মিত গলায় বলল, ডায়েরি পড়তে আবার সাহস লাগে নাকি? হ্যাঁ রে বন্ধু, অনেক সাহস লাগে। তুই এ অনুভূতি বুঝতে পারবি না। সোহাগ বিষণ্ণ স্বরে বলল, আমিও বুঝতে পারি। তোর কি মনে শুধুমাত্র তুই নিজের ভালোবাসা হারিয়ে ফেলেছিস? না রে ভাই, শুধুমাত্র তুই তোর ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলিসনি, আমিও হারিয়েছি। তুমি কাকে হারিয়েছ? তুমিও কি চৈতিকে ভালোবাসতে? না পিয়াসি, আমি চৈতিকে ভালোবাসিনি। আমি তোমায় ভালোবেসেছি, তুমিও আমাকে ভালোবেসেছ। আফসোস, নিজের কাজের মাধ্যমে সেই ভালোবাসার রং মলিন করে দিয়েছি। তোমায় দোষ দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি নিজেই নিজের কাছে লজ্জিত। ভ্রুকুচকে সোহাগের দিকে তাকিয়ে রইলাম। ও কী সব বলছে হঠাৎ করে? আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে সোহাগ বলল, এভাবে এভাবে তাকিয়ে রইলে যে? আমি কি কিছু ভুল বলেছি? তুমি কি আমাকে আগের মতো বিশ্বাস করো, ভালোবাসো? ওর কথার জবাবে কিছু বললাম না। সত্যি সোহাগকে আগের মতো বিশ্বাস করি না। ভালোবাসি বলে দাবি করতে ইচ্ছে করে না। ওসি সাহেব এত সময় চুপ ছিলেন। একটু কেসে আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলেন। আপনারা থানায় আছেন, একটু স্বাভাবিক থাকার চেষ্টা করুন। সোহাগ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। দুজন কনস্টেবল সোহাগের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা বোধহয় ওর মোটেও পছন্দ হয়নি। মুখটা গম্ভীর করে মাটির দিকে তাকিয়ে রইল। রাতুল শক্ত চোখে ওসি সাহেবের দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। ওসি সাহেব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাতুলের দিকে তাকিয়ে বলল, রাতুল সাহেব, একটা বিষয় এড়িয়ে যাচ্ছেন। বাড়িওয়ালাকে কেন খুন করতে গেলেন? আগেই তো বলেছি চৈতির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, সেই রাগ থেকে। আপনার পেশার সাথে এমন প্রশ্ন মানানসই নয়। একজন পুলিশ অফিসারের সূক্ষ্ম দৃষ্টির অধিকারী হওয়া জরুরি। ওসি সাহেব বোকা বোকা প্রশ্ন করে ফেলেছেন। রাতুলের জবাবে হাসি পেল। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করছি। ওসি সাহেব এতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং শান্ত গলায় বলল, এই জন্য আপনি ওনাকে খুন করেননি। যদি এটাই একমাত্র কারণ হতো তাহলে অনেক আগেই ওনাকে মেরে ফেলতেন। এর পিছনে অন্য কিছু রয়েছে। ওসি সাহেবের জবাবে রাতুলের মুখ কালো মেঘ ভিড় করলো। মলিন গলায় বলল, বাড়িওয়ালা খুব খারাপ লোক। ওকে ওর পাপের শাস্তি দিয়েছি। কোন পাপের শাস্তি দিয়েছেন? তাহলে শুনেন। রাতে চৈতির খুন করার পর কিছু সময়ের জন্য অস্বাভাবিক আচরণ করেছিলাম, যেন নিজেকে হারিয়ে ফেলেছি। কিছু সময় পর হুঁশ ফিরলো, আমাকে পালাতে হবে, না হলে পুলিশের কাছে ধরা পড়ে যাব। তড়িঘড়ি ঘুরে বেরিয়ে যেতে গিয়ে চৈতির দিকে নজর পড়ল। এই মেয়েটাকে সব কিছু দিয়ে ভালোবেসেছি। ওকে মেরে ফেলে ওর পাপের শাস্তি দিলেও আমি কি পেলাম? কিচ্ছু পাইনি। ওকে মেরে পৈশাসিক আনন্দ উপভোগ করতে পারিনি। হৃদয় পড়ছে স্বজন হারানোর বেদনায়। ঘরের কোনোই টেবিলের উপর চৈতির ডাড়ি পড়েছিল। শেষ স্মৃতি হিসেবে ওটা সাথে নিয়ে বেরিয়ে এলাম। কপাল ভালো ছিল, বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে। চারদিকে অন্ধকার। চুপিসারে বেরিয়ে গ্রামের বাড়ির দিকে গেলাম।
এতটুকু বলে রাতুল থামলো। কৌতূহল সহ্য করতে না পেরে বললাম, চৈতির ডায়েরি নিয়ে এসেছিলেন, এ কথা আগেও বলেছেন, কিন্তু ডায়েরিতে কি লেখা ছিল? তাছাড়া বাড়িওয়ালার সঙ্গে ডায়েরির কি সম্পর্ক? বলতে গেলে দম আটকে আসে। আপনি না হয় পড়ে শোনান। রাতুল আমার দিকে ডায়েরিটা এগিয়ে দিল। এত সময় শার্টের নিচে লুকিয়ে রেখেছিল বোধহয়। ডায়েরির মলাটে দুজনের ঘনিষ্ঠ একটা ছবি প্রিন্ট করা। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। ছবির দিকে ছাপা অক্ষরে দুইটি কথা লেখা রয়েছে, ভালোবাসি প্রেয়সী। মলাট দেখলেই বোঝা যায় অনেক যত্ন করে ডায়েরিটা বানানো হয়েছে। রাতুল অর্ডার দিয়ে বানিয়ে এনেছিল বোধহয়। ডায়েরির বেশিরভাগ পৃষ্ঠায় লেখার নানান কথা লেখা রয়েছে। শেষ দিকে কয়েকটা সাদা পাতা, সেখানে কিছু লেখা নেই। চৈতির হাতের লেখা স্পষ্ট পড়তে অসুবিধা হচ্ছে না। প্রথম থেকে পড়া শুরু করলে সম্পূর্ণ ডায়েরি পড়তে অনেক সময় লেগে যাবে। কোথা থেকে পড়া শুরু করব বুঝতে না পেরে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। রাতুল সেই দিকের একটা পৃষ্ঠা বের করে দিয়ে বলল, এখান থেকে পড়া শুরু করুন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে পড়তে আরম্ভ করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির শব্দে সব কিছু একাকার হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ, দারুণ আবহাওয়া। তবে আমার মন ভালো নেই। মনের মাঝে অজানা ভয় বাসা বেঁধে আছে। যদিও ভয়ের কারণটা অজানা নয়। দুপুরের দিকে বাড়িওয়ালা কাকা এসেছিল, হয়তো টাকার জন্য। মাস শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। বাড়ি ভাড়া পরিশোধ করতে পারেনি। রাতুল এখনও টাকা পাঠায়নি। হয়তো কোনো সমস্যার মধ্যে আছে। এদিকে হাত শূন্য আমার। উনি অবশ্য টাকা নিয়ে কিছু বলেনি। কেন এসেছেন জানতে চাইলে আমতা আমতা করে ঘরে ফিরে চলে গেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। উনি যখন এসেছিলেন তখন কাপড় পরেছিলাম, দরজা লাগাতে খেয়াল ছিল না। বাসায় তেমন কেউ আসে না, বিধায় দরজা লাগানোর ব্যাপারে অতটা গুরুত্ব দেইনি। তাছাড়া শাড়ি পরতে খুব বেশি সময় লাগে না। আমার কেন যেন মনে হচ্ছে উনি আমাকে পোশাক পরিবর্তন করতে দেখে ফেলেছে। এজন্য আমায় দেখে অমন আমতা আমতা করে চলে গেলেন। সেই থেকে কোনো কিছুতে শান্তি পাচ্ছি না। আল্লাহ রহমত করুক উনি যেন কিছু না দেখে। এমন কিছু হলে আমি রাতুলকে কি জবাব দিব? এটুকু পরে ওসি সাহেবের দিকে তাকালাম। উনি ইশারায় পড়া চালিয়ে যেতে বললেন। রাতুল চোখ মুখ খিচে বসে আছে। সোহাগ একদম নির্বিকার। পরের পৃষ্ঠা। আমার ধারণায় সত্যি হলো, বাড়িওয়ালা আমাকে কাপড় বদলাতে দেখে ফেলেছেন। শুধু এতটুকুই নয়, উনি সেই দৃশ্য ভিডিও করে রেখেছেন। আজ বিকালে ছাদে গিয়েছিলাম। বিকালের দিকে ঘরে বসে থাকতে ইচ্ছে করে না। রাতুলও ব্যস্ত। ও ফ্রি থাকলে দুজনে গল্প করে সময় কাটানো যেত। ছাদে বাড়িওয়ালার সাথে দেখা। আমায় দেখে বাজে ভঙ্গিতে বললেন, আপনার জিনিসপত্র দেখে ফেলেছি। এমন ব্যবহারে কিছুটা অবাক হয়েছি। ওনাকে দেখে ভদ্রলোক মনে হতো। মনের ভেতর চেপে রাখা ভয় যেন গলা বেয়ে উপরে উঠে আসছে। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, কী সব বলছেন আপনি? উনি পকেট থেকে মোবাইল বের করে আমার সামনে ধরলেন। হাত পা কাঁপছে। এসব কি দেখছি আমি? নিজের প্রতি রাগ জমতে লাগলো। কেন দরজার ব্যাপারে খেয়াল রাখলাম না? ভয়ে চুপসে যাওয়া মুখ দেখে উনি খুব মজা পেলেন। ঠোঁট চেটে বললেন, কেমন দেখছো সোনা? উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। লোকটা আমার বাপের বয়সী। একটা মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে? উনি আমায় চুপ থাকতে দেখে বললেন, এমন ভাব ধরে লাভ নেই সোনা। রসগোল্লার হাঁড়িতে মুখ না ডোবালে শান্তি পাবো না। কবে আসবো তোমার ঘরে? আপনি আমার আমি আপনার মেয়ের মতো। এসব কেন বলছেন? আপনার নিজের মেয়ে হলে কি এমন কথা বলতে পারতেন? মিষ্টি কথায় মন গলবে না সোনা। আমার যে মিষ্টি চাই। আমি আপনার বিরুদ্ধে পুলিশে জানাবো। বুড়ো বয়সে জেলের খানি টানতে হবে। তাতে কি তোমার লাভ হবে? আমার সঙ্গে সঙ্গে পৃথিবী তোমায় দেখবে। এটা কি ভালো হবে? এসব কি বলছেন? তোমার ভিডিও ভাইরাল করে দেব। ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি। তারপর আমি জেলে গেলেও আফসোস হবে না। আর কিছু বলতে পারলাম না। এলোমেলো পায়ে ছাদ থেকে নেমে এলাম। মাথা কাজ করছে না। এখন আমি কি করব? রাতুলকে বললে অনেক কষ্ট পাবে। হয়তো আমাকে ভুল বুঝবে। কি হয়ে গেল এসব? সুখের জীবন হারিয়ে ফেলেছি। সামনে সমূহ বিপদ। পরের 2 পৃষ্ঠা ফাঁকা। কিছু লেখা নেই। রাতুল পাতা উল্টে দেখতে বলল। 2 পৃষ্ঠা ফাঁকা দিয়ে আবার লেখা শুরু করেছে। কয়েকদিন ধরে বাড়িওয়ালার থেকে পালিয়ে বেড়াচ্ছি। ওনার সঙ্গে দেখা হলে বাজে ইঙ্গিত করে। এ ব্যাপারে রাতুলকে কিছু বলতে পারিনি। কিভাবে বলবো এসব কথা? আজকাল কোনো কাজে মন বসে না। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। দিনের বেশিরভাগ সময় পিয়াসী ভাবিদের সঙ্গে থাকি। নানান কথায় নিজেকে ভুলিয়ে রাখতে চেষ্টা করি। তবে খুব বেশি লাভ হয় না।
হঠাৎ করে এসব মাথায় আসলে ভয়ে হাত পা কাঁপতে থাকে। আজকাল রাতুলের সঙ্গে কথা বলতে গেলে নিজেকে বড্ড অপরাধী মনে হয়, কণ্ঠ জড়িয়ে আসে। আমার এমন ব্যবহার রাতুল খুব কষ্ট পাচ্ছে, ওর কষ্ট আমি বুঝতে পারি, কিন্তু কি করব। ওর কাছে গেলে সব কিছু বলে দিতে ইচ্ছে করে, আবার ভয়ও হয় যদি ভুল বুঝে দূরে সরিয়ে দেয়। পুলিশের কাছে যেতেও ভয় করে, যদি বজ্জাত লোকটা বুঝে ফেলে। নিজের মান সম্মান নষ্ট করতে ইচ্ছে করে না, মাথায় কাজ করে না, মনে হয় পাগল হয়ে যাব। ডায়েরিটা বন্ধ করে রাখলাম, আর পড়তে পারছি না। চৈতির কথা ভেবে খুব কষ্ট লাগছে। মেয়েটা এমন বাজে পরিস্থিতিতে ছিল, অথচ দেখে কিচ্ছু বোঝার উপায় নেই। কত সুন্দর হাসি খুশি ভাবে সকলের সাথে কথা বলতো। ওসি সাহেব একজন কনস্টেবলকে ডেকে পানি আনতে বললেন। কনস্টেবল সাহেব মাথা নেড়ে জগ থেকে পানি ঢালতে শুরু করলো। ওসি সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, পিয়াসী দেবী বোধহয় হাঁপিয়ে গেছেন, পানি খেয়ে একটু জিরিয়ে নেন। মনে হচ্ছে আপনি অনেক আবেগী মানুষ, সামান্য ব্যাপারে একটু বেশি কষ্ট পান। সত্যি আমার গলা শুকিয়ে গেছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে না। এসব কারণে বোধহয় চৈতি কথার মাঝে হঠাৎ হঠাৎ অন্যমনস্ক হয়ে যেত। তারপর মলিন গলায় বলতো, কিছু ভালো লাগে না ভাবি, মরে গেলে সব কিছু মিটে যেত। পরক্ষণে কথা গড়িয়ে ফেলতো। রাতুলের চোখ কোনা ভিজে উঠেছে। হয়তো নিজের কাজের জন্য অনুশোচনা হচ্ছে, কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ? ফুল গাছ থেকে ছেঁড়ার আগে চিন্তা করতে হয়। ওসি সাহেব রাতুলের কাঁধের উপর হাত রাখলেন, কোমল গলায় বললেন, নিজেকে শান্ত করো, এভাবে ভেঙে পড়লে হবে। রাতুল চোখ মুছে তরল গলায় বলল, কিভাবে নিজেকে শান্ত করব? নিজের হাতে নিজের সুখের সংসার নষ্ট করে ফেলেছি। আমি কি পারতাম না কয়েক মিনিট অপেক্ষা করতে, চৈতির কথা শুনতে? না, পারতে না। পিয়াসী দেবী পড়া শুরু করেন। সন্ধ্যা হয়ে আসছে, ওদিকে অনেক কাজ পড়ে আছে। ডায়েরির এই পৃষ্ঠায় কাজল গলা অশ্রুবিন্দুর দাগ। এই পৃষ্ঠা দেখার সময় চৈতি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। দেরি না করতে পড়তে শুরু করলাম। আজকাল সোহাগ ভাইয়ের আচরণ সুবিধার মনে হচ্ছে না। লোকটা কেমন অদ্ভুত ব্যবহার করছে, যেন প্রতিটি কথায় ভালোবাসা মিশে রয়েছে। আচ্ছা, উনি আমাকে অন্য নজরে দেখছে না তো? কিন্তু এটা কি করে সম্ভব? যতদূর জানি পিয়াসীকে ভালোবেসে বিয়ে করেছিলেন, আজও পরিবারের সঙ্গে বনিবনা হয়নি। সত্যি কি ভালোবাসার রং বদলায়? আচ্ছা, রাতুল বদলে যায়নি তো? ও কি আমার ব্যবহারে বদলে যাবে? অন্য কারো প্রতি আসক্ত হয়ে যাবে তো? এমন হলে আমি সহ্য করতে পারবো না, কখনোই না। রাতুল রাতুল প্রতি চৈতি ভালোবাসা দেখে বড্ড অবাক হচ্ছি। ডায়েরির পাতায় নিশ্চয়ই মিথ্যা কথা সাজিয়ে রাখবে না। এই মেয়েকে নিয়ে কত বাজে ধারণা করেছি। সোহাগের প্রতি আগ্রহ দেখে অসংখ্য গালি দিয়েছি। অবশ্য এতে আমার কি দোষ? আমি তো সোহাগের সঙ্গে চৈতির ঘনিষ্ঠতা মেনে নিতে পারিনি। কোনো মেয়েই মেনে নিতে পারবে না। কিন্তু সোহাগের সঙ্গে চৈতির ঘনিষ্ঠতার কারণ কি ছিল? আমি নিজের চোখে দেখেছি চৈতি সোহাগের সাথে কেমন ব্যবহার করছে। আগ বাড়িয়ে চা দেওয়া থেকে শুরু করে বাহু ধরে গল্প করা পর্যন্ত। না, এসব ভাবতে চাই না। ওসি সাহেব বিরক্ত চোখে আমার দিকে চেয়ে আছে। পাতা উল্টে পরের পৃষ্ঠা বের করলাম। পরের পৃষ্ঠা। সোহাগ ভাইয়ের ব্যবহারে প্রেম নিবেদন নিশ্চিত হয়ে গেছে। ওনার কথা ভাবতেই ঘৃণা হচ্ছে। বউ থাকতে কি করে অন্য মেয়ের প্রতি এমন ধারণা পোষণ করতে পারে, তাও নিজের বন্ধুর বউকে? পিয়াসীর সঙ্গে এ ব্যাপারে কথা বলা প্রয়োজন। আমি পরকীয়া নামক নর্দমায় পড়তে চাই না। একজনের সঙ্গে থাকার মাঝে আলাদা তৃপ্তি আছে। আজ বিকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়েছিল। লোকটা আমায় ডেকে নিয়ে শাসিয়ে গেছে। রাতের ভিতরে কি করব বুঝতে পারছি না। গ্রামের বাড়িতে পালিয়ে যাওয়ার উপায় নেই। লোকটা আমার পিছু ছাড়বে না। তাছাড়া অমন চরিত্রের লোককে বিশ্বাস নেই। ভিডিও ভাইরাল করে দিতে দুইবার ভাববে না। রাতের বেলা রাতুলের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। সোহাগ ভাইয়ের ব্যাপারে বললাম। ও এই ব্যাপারটা একদম হালকাভাবে নিল। তাচ্ছিল্যের সুরে বলল, আর ওসব কিছু না, বাদ দেও তো। এরপর কল কেটে দিল। রাতুল আমায় অবিশ্বাস করলো নাকি ঠিক বুঝতে পারছি না। পরের পৃষ্ঠা। সোহাগ ভাই একটু বেশি বাড়াবাড়ি করছেন। এদিকে বাড়িওয়ালা, অন্যদিকে সোহাগ। কোন দিকে যাব বুঝতে পারছি না। নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি। আজকাল সোহাগ ভাইয়ের সঙ্গে থাকতে বেশ ভালো লাগে। রাতুল চলে যাওয়ার পর কেউ কখনো এতটা যত্ন করেনি। সোহাগ ভাইয়ের প্রতি দুর্বলতা সৃষ্টি হওয়া স্বাভাবিক নয়। তাছাড়া এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চরম অন্যায়। নিজেকে নর্দমার মতো মনে হচ্ছে। স্বামী থাকার পরেও কি করে অন্য পুরুষের প্রতি দুর্বলতা সৃষ্টি হলো? তাও যখন রাতুলকে ভালোবাসি দাবি করছি।
অতিরিক্ত চিন্তায় সব কিছু এলোমেলো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। সোহাগ ভাই এবং দুজনের থেকে বাঁচতে হবে। পরের পৃষ্ঠা। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম সোহাগ ভাইয়ের সঙ্গে প্রেমের নাটক করব। পিয়াসী ভাবির সামনে ওনার আসল চরিত্র ধরব। বউ থাকতে অন্য মেয়ের প্রতি আকর্ষণ থাকবে কেন? নিজেকেও কড়াভাবে শাসিয়ে দিয়েছি। রাতুল ব্যতীত কারো প্রতি প্রেমের অনুভূতি মূল্যহীন। বাড়িওয়ালাকেও ম্যানেজ করে নিয়েছি। সকালে দেখা করে বলেছি আমি একটু অসুস্থ, সপ্তাহ চলছে, আপনাকে পরে জানাবো। লোকটা দেখে আমায় বিশ্বাস করে নিয়েছে। হাতে 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে বাড়িওয়ালা থেকে ওই ভিডিও হাতিয়ে নিতে হবে। এই কাজে ব্যবহার করব সোহাগকে। পড়ার মাঝে ওসি সাহেব শব্দ করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, সরি সরি, আসলে চৈতি দেবীর বুদ্ধি দেখে হাসি আসলো। মেয়েটা দারুণ পরিকল্পনা করেছে। সোহাগের সাথে প্রেমের নাটক করে সোহাগকে দিয়ে বাড়িওয়ালার মোবাইল চুরি করবে। দারুণ বুদ্ধি। পিয়াসী দেবী চালিয়ে যান। রোমাঞ্চকর গল্পের মতো লাগছে, যদিও শেষ পরিণতি অজানানো। চৈতি মেয়েটাকে অদ্ভুত চরিত্রে মনে হচ্ছে। ডায়েরি জুড়ে এলোমেলো কথা লিখে রেখেছে। সোহাগের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল এ কথা নিজেই স্বীকার করেছে। তাও উল্টো সোহাগকে দোষারোপ করছে। এদিকে সোহাগ রাতুলের কথা মতো চৈতির সঙ্গে প্রেমের নাটক করার চেষ্টা করছে। কি অদ্ভুত সমীকরণ! এই মুহূর্তে বাড়িওয়ালা ব্যতীত অন্য কাউকে দোষারোপ করতে পারছি না। রাতুল চৈতির থেকে অনেক দূরে থাকতো। বইয়ের অদ্ভুত আচরণ দেখে মনে সন্দেহ জেগেছে। কি করবে বুঝতে না পেরে বন্ধুর কাছে উদ্ভট আবদার করে বসেছে। অন্যদিকে সোহাগ বন্ধুর কথা মেনে নিয়ে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গেছিল। সবাই নিজের জায়গায় ঠিক ছিল। রাতুল সোহাগের কাছ থেকে চৈতির খবর পাচ্ছে। সোহাগ রাতুলের কথা মতো অতিরিক্ত দরদ দেখিয়ে বেড়াচ্ছে। বাড়িওয়ালা চৈতিকে ব্ল্যাকমেল করে শরীর ভোগ করতে চাইছে। সবাই নিজ নিজ জায়গায় ঠিক, শুধু চৈতি বাদে। মেয়েটার উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছিল। এদিকে বাড়িওয়ালার চিন্তা, অন্যদিকে সোহাগ। আবার রাতুলকেও সবকিছু খুলে বলতে পারছে না, সেজন্য কষ্ট পাচ্ছিল। আবার সোহাগ চৈতির সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে কোন দিক দিয়ে কি করবে? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক ব্যাপার। যে কোনো ব্যক্তির অতিরিক্ত কেয়ার, সময় দেয়া মনের মাঝে অন্যরকম ভালো লাগা সৃষ্টি করে। এই ভালো লাগা থেকে মায়ের সৃষ্টি। মায়া বড্ড খারাপ জিনিস। পিয়াসী দেবী নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিছু চিন্তা করছেন। জি না, আমি পড়ছি। পরের পৃষ্ঠা। আজ ছাদের কোনায় সোহাগ ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। আকাশে ঘন কালো মেঘ ভিড় করেছে। ছাদে টানিয়ে রাখা দড়িতে পিয়াসী ভাবির শাড়ি ঝুলছে। মনে হচ্ছিল পিয়াসী কাপড় তুলতে ছাদে আসবে। এজন্য সোহাগ ভাইয়ের কাছাকাছি এগিয়ে গেলাম। সাহস করে বাহুর উপর হাত রেখে পিয়াসীর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার অনুমান সঠিক ছিল। পিয়াসী আমাদের ওভাবে দেখে ফেলেছে, হয়তো অনেক কিছু বুঝতে পেরেছে। পিয়াসী যাওয়ার কিছুক্ষণ পর সোহাগ ভাইও ছাদ থেকে নেমে গেল। ওনার নাকি মাথা যন্ত্রণা করছে। তড়িঘড়ি করে ফিরে 1 কাপ চা বানালাম। আজকে পিয়াসের সামনে সোহাগের কাজকর্ম স্পষ্ট হয়ে যাবে। এরপর আর কিছু লেখা নেই। ওসি সাহেব দীর্ঘশ্বাস ফেলে রাতুলের দিকে তাকালেন। মলিন গলায় বললেন, বাড়িওয়ালা সম্পর্কে কি জানেন আপনি? কিছুই জানতাম না। চৈতির খুনের পরে এমনিতেই ওকেও সহ্য হতো না। চৈতির দাফনের রাতে খুব কষ্ট হচ্ছিল। কি করব বুঝতে না পেরে ওই ডায়েরিটা বের করতে পড়তে আরম্ভ করলাম। আমায় নিয়ে কত শত প্রেমের কবিতা লিখেছে। সব কিছু পড়ে বড্ড হাসি পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত হাসি ধরে রাখতে পারিনি। একদমই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম যে আমার শখের সংসার নষ্ট করেছে তাকে বাঁচতে দেব না। পরিকল্পনা অনুযায়ী রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাবার কিনলাম। তারপর তাতে বিষ মিশিয়ে বাড়িওয়ালা ফ্ল্যাটের দিকে রওনা দিলাম। বাড়িওয়ালা বুঝতেও পারেনি ওর আসল রূপ আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। হাসি মুখে ঘরে ঢুকতে দিল। আমার ভাগ্যের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো। দুজনে মিলে খাবার খেলাম। তারপর সব শেষ। এখন খুব ভালো লাগছে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আদালত আমায় যে শাস্তি দিক না কেন, আমার কাছে কম মনে হবে। আমার ভালোবাসাকে সন্দেহ করেছি, সুখটা ধরে রাখতে পারিনি। রাতুলের কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ওর কান্না দেখে আমার গলা ধরে আসছে। সোহাগের চোখের কোণে অশ্রুর ভিড়। অবাক করার ব্যাপার হলো ওসি সাহেব কাঁদছে, একদম বাচ্চাদের মতো। কাঁদতে কাঁদতে বললেন, আজ আবারও মনে হচ্ছে নিজের ছেলেকে জেলে পাঠাচ্ছি। তোমার মতো আমার ছেলেটা এমন ভুল করে ফেলেছিল।
রাতুল গিয়ে ওসি সাহেবকে জড়িয়ে ধরলেন। অপরাধীর সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারীর এমন দৃশ্য খুব কমই নজরে পড়ে। সব কিছু বাইরে, আমরা মানুষ, নিজেদের পরিচয় টিকিয়ে রাখতে গিয়ে না জানি কত অনুভূতি চাপিয়ে রাখতে হয়। কয়েক মুহূর্ত পরে ওসি সাহেব স্বাভাবিক হলেন। রাতুলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোহাগের উদ্দেশ্যে বলল, চলুন। আমাকেও আপনাদের বাড়ি যেতে হবে। আসলে এটাই সত্যি, সবসময় চোখের দেখাগুলো সত্যি হয় না, এবং ওপর থেকে দেখে ভালো মনে হলেও সময় ভালো হয় না। এর জন্য পস্তাতে হয় শত শত নিরপরাধ মানুষগুলোকে।